ওয়েলকাম এভরিওয়ান মেডিবাডিসের নতুন ভিডিওতে। তো ফাইনাল প্রফে অপথলমোলজিতে আসা সবচেয়ে কমন শর্ট কেস হচ্ছে ক্যাটারাক্ট, এবং তারপরেই যেটা আমরা জানি সেটা হচ্ছে ক্রনিক ডেক্রোসিস্টাইটিস। তো ক্রনিক ডেক্রোসিস্টাইটিস সম্বন্ধে আমরা আলোচনা করব, তবে ওভারঅল আমরা অ্যাকুইট ডেক্রোসিস্টাইটিস, কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস এগুলো সম্বন্ধেও আমরা সাথে আলোচনা করে নিব। তো শর্ট কেস কীভাবে হচ্ছে প্রেজেন্ট করতে হয় এবং কীভাবে লেখা লাগে এবং এর সাথে যে রিলেটেড ভাইবা কোয়েশ্চেন সবগুলো সম্বন্ধেই আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা টপিক সিকোয়েন্সটা জেনে নিই। সিম্পল অ্যানাটমি অফ ল্যাক্রিমাল অ্যাপারেটাস, এরপরে আমরা আলোচনা করব ওয়াটারিং অফ আই, কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস, এরপরে ক্রনিক ডেক্রোসিস্টাইটিস, এরপর এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন, ডিসিআর অপারেশন এবং সবশেষে অ্যাকুইট ডেক্রোসিস্টাইটিস। তো প্রথমে আমরা হচ্ছে সিম্পল অ্যানাটমি অফ ল্যাক্রিমাল অ্যাপারেটাস সম্বন্ধে জেনে নিই, কারণ যখন আমরা হচ্ছে কোনো ক্লিনিক্যাল কেসটা পারতেছি না বা হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড জিনিসগুলো পারতেছি না, তখন কিন্তু আমাদের অ্যানাটমিতে চলে আসবে, এবং অ্যানাটমি যদি আমরা না পারি তাহলে কিন্তু একবারে সরাসরি ফেল। তাহলে প্রথমে আমরা সিম্পল অ্যানাটমি সম্বন্ধে হচ্ছে জেনে নিব এবং তার রিলেটেড কোয়েশ্চেন সম্বন্ধে আমরা জেনে নিব। তো ল্যাক্রিমাল অ্যাপারেটাস একটা হচ্ছে অকুলার এডনেক্সার পার্ট। তো অকুলার এডনেক্সা কী কী আছে আমরা জানি: আইব্রো, আইলিড, ল্যাক্রিমাল অ্যাপারেটাস, কনজাংটিভা, আইল্যাশ, এক্সট্রাকুলার মাসল, অরবিট এবং তার কন্টেন্ট সম্বন্ধে। তো এখানে আমরা ল্যাক্রিমাল অ্যাপারেটাস সম্বন্ধে আলোচনা করব, তার আগে আমরা এক্সট্রাকুলার মাসল সম্বন্ধে জেনে নিই, কারণ যখনই অ্যানাটমিতে ঢুকবে এক্সট্রাকুলার মাসল সম্বন্ধে জিজ্ঞেস করবেই। এক্সট্রাকুলার মাসল হচ্ছে আমরা 6টা আছে জানি, 2টা অবলিক আর হচ্ছে 4টা রেক্টাস। তো এগুলোর নার্ভ সাপ্লাই সম্বন্ধে আমাদের জিজ্ঞেস করে যে এক লাইনে এই নার্ভ সাপ্লাইগুলো বলো। তো আমরা সবাই জানি যে হচ্ছে অল এক্সট্রাকুলার মাসলস আর সাপ্লাই বাই অকুলোমোটর নার্ভ এক্সেপ্ট SO4 LR6, সুপিরিয়র অবলিক সাপ্লাইড বাই টকলিয়ার নার্ভ, আর হচ্ছে আমরা হচ্ছে LR6 লেটারাল রেক্টাস যেটা সাপ্লাই বাই এবডুসেন্স নার্ভ। তো সেটা আমরা জানি। এরপরে আমরা দেখে নিই ল্যাক্রিমাল অ্যাপারেটাসের পার্ট কী কী আছে। ল্যাক্রিমাল অ্যাপারেটাসটা এই যে সিক্রেশন থেকে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডের যে সিক্রেশন আছে টিয়ার, সেটা থেকে শুরু করে তার ড্রেনেজ প্যাসেজ থেকে শুরু করে তার হচ্ছে যে ইনফিরিয়র মেয়েটাস ওপেন করতেছে সেই পুরো যে ভ্রমণ পথটা, এটাই হচ্ছে ল্যাক্রিমাল অ্যাপারেটাস। তো ল্যাক্রিমাল অ্যাপারেটাসের প্রথমেই আমরা জানি হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড রয়েছে, তার সিচুয়েশন সম্বন্ধে আমাদের জানতে হবে। এটা সিচুয়েটেড এট ফসা ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এবং এটা রয়েছে হচ্ছে অরবিটের যে লেটারাল পার্ট এবং সুপিরিয়র লেটারালি যে পার্ট রয়েছে সেখানে ফসা ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড রয়েছে। এখানেই হচ্ছে মেইন যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা সেটা অবস্থিত আছে, এবং তার কিছু হচ্ছে অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডও রয়েছে, সেটা সম্বন্ধে আমরা বেশি ডিটেলস জানবো না। তো ল্যাক্রিমাল গ্ল্যান্ডের হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি। মেইন ল্যাক্রিমাল গ্ল্যান্ড যেটা হচ্ছে সিচুয়েটেড এট দ্য ফসা ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড, আর অবশ্যই আমরা ল্যাক্রিমাল ফসা বলবো না, আমরা ল্যাক্রিমাল ফসাতে কিন্তু হচ্ছে ল্যাক্রিমাল সেক্টে অবস্থান করে। তাহলে এই দুইটার ডিফারেন্স কিন্তু জানতে হবে। তাহলে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের দুইটা পার্ট, মেইন এবং অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড আবার দুইটা রয়েছে, ক্রুসি এবং উলফ্রিং। এটা কিন্তু হচ্ছে পরীক্ষাতে জিজ্ঞেস করে। এবং মেইন ল্যাক্রিমাল গ্ল্যান্ডের আবার দুইটা পার্ট রয়েছে, অরবিটাল এবং পালপেব্রাল পার্ট। তো অরবিটাল পার্টটা হচ্ছে আমরা জানি এই যে ফসা ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ডে রয়েছে, এবং পালপেব্রাল পার্টটা হচ্ছে যে পালপেব্রা রয়েছে সেখানে হচ্ছে তোমার এটা সিচুয়েটেড করে। তো এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, তার ব্লাড সাপ্লাই মেইনলি আসে হচ্ছে ল্যাক্রিমাল আর্টারি থেকে, যেটা অপথেলমিক আর্টারি ব্রাঞ্চ, এবং সিম্প্যাথেটিক যে সাপ্লাইটা সেটা ক্যারোটিড প্লেক্সাস অফ সার্ভাইকাল সিম্প্যাথেটিক চেইন থেকে আসে। প্যারাসিম্প্যাথিকটা ফেসিয়াল নার্ভের সাহায্যে আসে, এবং এটা টেরিগোপ্যালেটাইন গ্যাংলিয়াতে হচ্ছে রিলে করে। তো এটুকু আমরা জানলাম ল্যাক্রিমাল গ্ল্যান্ড সম্বন্ধে। তো এরপরে হচ্ছে এখান থেকে যে টিয়ারটা আসে, এই টিয়ারটা এসে কনজাংটিভা সেকে জমা হয়, এবং এরপর অরবিকুলারিস অকুলি যে মাসলটা আমরা যখন হচ্ছে ব্লিঙ্কিং করি তখন এটার প্রেসারে সেটা হচ্ছে যে ল্যাক্রিমাল প্যাসেজে সেটা হচ্ছে ড্রেন করে। তো এখানে এই যে আমরা মিডিয়ালি যে আছে মিডিয়াল ক্যান্থাসের রিলেশনে দুইটা পাংটাম রয়েছে, যেটা হচ্ছে আপার পাংটাম এবং লোয়ার পাংটাম। আপার পাংটামটা হচ্ছে 25% ড্রেনেজ করে এবং লোয়ার পাংটামটা 70% ড্রেন করে। বাকি 5% অফ টিয়ার হচ্ছে ইভাপোরেশনের মাধ্যমে হচ্ছে এনভায়রনমেন্টে চলে যায়। তো এই পাংটামের পরেই কিন্তু ক্যানালিকুলি শুরু হয়। ক্যানালিকুলি আবার দুইটা ভাগে ভাগ করা থাকে। এই যে এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট, যেটা 1 to 2 মিলিমিটার, এবং হরাইজন্টাল পার্টটা হচ্ছে 6 to 8 মিলিমিটার। এবং এটা কিন্তু জিজ্ঞেস করে যে ভার্টিক্যাল পার্ট এবং হরাইজন্টাল পার্ট তুমি বলতেছো কি না। তো এই দুইটা পার্ট হচ্ছে জয়েন করো কমন ক্যানালিকুলিতে। এটা কমন ক্যানালিকুলিতে জয়েন করতেও পারে, নাও করতে পারে। এরপরে আসে হচ্ছে ল্যাক্রিমাল সেক। ল্যাক্রিমাল সেকের আবার পার্ট 3টা। এই যে উপরের দিকের অংশটাকে বলা হচ্ছে ফান্ডাস, এবং মিডল পোর্শনটাকে বলা হচ্ছে বডি, এবং শেষের পার্টটাকে বলা হচ্ছে নেক। তো এই যে ল্যাক্রিমাল সেকটা, এটা আগেই বলেছি ল্যাক্রিমাল ফসাতে হচ্ছে সিচুয়েট করে,
এবং এই যে কমন ক্যানালিকুলির যে ওপেনিংটা সেখানে থাকে ভালভ অফ রুজেনমুলার, যেটা হচ্ছে টিয়ারটাকে ব্যাকফ্লো করতে বাধা দেয়। এরপর নেসোলেক্রিমাল ডাক্টের ডাইরেকশনটা আমাদের জানতে হবে। কেন ডাইরেকশনটা জানতে হবে? কারণ আমরা যখন হচ্ছে কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস পড়বো তখন এই যে হাইড্রোস্ট্যাটিক মেসেজ আমরা দিই তার ডাইরেকশনটা কিন্তু জিজ্ঞেস করে অনেক সময়। তাহলে লেক্রিমাল যে নেসোলেক্রিমাল ডাক্টটা সেটার ডাইরেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি। যখন আমরা হচ্ছে মেসেজ দিব তখন কিন্তু এই ডাইরেকশনটা আমাদের উল্লেখ করতে হবে এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 15 থেকে 18 মিলিমিটার লং। এরপরে সে যখন ইনফিরিয়র মিয়েটাস অফ নোজে ড্রেন করে তার আগে একটা ভালভ রয়েছে, এটা হচ্ছে ভালভ অফ হেসনার এবং সেটা হচ্ছে ব্যাকফ্লো প্রিভেন্ট করে। তাহলে আমরা পুরো অ্যানাটমিটা মোটামুটি আমরা বুঝতে পারছি। এরপরে আমরা হচ্ছে ড্রেনেজ পাথওয়েটা একটু রিভিউ করে নিই। ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আসলে হচ্ছে কনজাংটিভা সেকে টিয়ারটা, এরপরে হচ্ছে অরবিকুলারিস অকুলি মাসল, যেটা হচ্ছে আমরা ব্লিঙ্কিং করার সময় কন্ট্রাক্ট করে, তখন এটা আপার পাংটামে 25%, লোয়ার পাংটামে 75% এবং 5% ইভাপোরেশন হয়ে যায়। এবং এরপর আসলো হচ্ছে ভার্টিক্যাল পার্ট এবং হরিজন্টাল পার্ট অফ ক্যানালিকুলি দিয়ে, এবং আমরা জানি লোয়ার পাংটাম দিয়ে বেশি ড্রেন করে, মানে লোয়ার ক্যানালিকুলিতে বেশি টিয়ার আসে। এরপরে হচ্ছে সেটা যাবে হচ্ছে কমন ক্যানালিকুলিতে। এরপরে ভালভ অফ রুজেনমুলার দিয়ে ল্যাক্রিমাল সেকে আসলো, ল্যাক্রিমাল সেক থেকে নেসোলেক্রিমাল ডাক্ট হয়ে ভালভ অফ হেসনারটাকে ভেদ করে ইনফিরিয়র মিয়েটাস অফ নোজে ড্রেন করে। তো এটুকু হচ্ছে সিম্পল অ্যানাটমি অফ দ্য নোজ, সিম্পল অ্যানাটমি অফ দ্য ল্যাক্রিমাল অ্যাপারেটাস যেটা। এরপরে আমরা দেখব এখান থেকে কী কী কোশ্চেন রয়েছে। তো হোয়াট ইজ অকুলার এডনেক্সা? তো আইবল ছাড়া চোখের অন্যান্য পার্টগুলো যেগুলো হচ্ছে আমাদের ভিজুয়াল বা ভিজুয়াল এক্সিসে সহায়তা করে ভিজুয়ালাইজেশনে সহায়তা করে, সেগুলোই হচ্ছে অকুলার এডনেক্সা। এবং পার্টস আমরা আগে আলোচনা করে ফেলেছি। তো এইটা কখন আসবে? যখন আমরা ডায়াগনোসিসে, মানে ক্রনিক ডেক্রোসিস্টাইটিসের ডায়াগনোসিসে আমরা বলবো যে ক্রনিক ডেক্রোসিস্টাইটিস অফ রাইট অর লেফট সাইড। যদি কেউ হচ্ছে ভুলে রাইট অর লেফট আই বলে ফেলে তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, কারণ এটা অকুলার এডনেক্সা, আইয়ের কোনো পার্ট না, মানে এটার হচ্ছে অ্যাপেন্ডিজ বলতে পারো বা এক্সট্রা পার্ট বলতে পারো। তাইলে তখন আমাদের বলতে হবে রাইট অর লেফট সাইড, ক্রনিক ডেক্রোসিস্টাইটিস অফ রাইট অর লেফট সাইড। যদি আমরা এটা না বলি তখন কিন্তু অকুলার এডনেক্সাতে চলে যাবে। এটার পার্টস কি, এটা কি নার্ভ সাপ্লাই দেয় এরকম। তো ল্যাক্রিমাল অ্যাপারেটাসের পার্টস আমরা বলে ফেলছি কী কী আছে। অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড কী কী আছে সেটাও বলা হয়েছে। টিয়ার ফিল্মের লেয়ার একটু পরে আমরা এটা আলোচনা করব। আর নেসোল্যাক্রিমাল ডাক্ট কই ওপেন করে এটাও বলে ফেলছি। এক্সট্রাঅকুলার মাসল কী কী, নার্ভ সাপ্লাই এক লাইনে, এবং ইন্টারঅকুলার মাসল কী কী আছে। ইন্টারঅকুলার মাসল আমরা জানি আইরিশের মাসলগুলো আছে, তো সেগুলোর নার্ভ সাপ্লাই আমরা পারবো, কোনো সমস্যা নেই। তো এটুকু ছিল হচ্ছে সিম্পল অ্যানাটমি অফ ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল অ্যাপারেটাস থেকে। এরপর নেক্সট পোর্শন আমাদের হচ্ছে ওয়াটারিং অফ আই। তো আমরা আজকে হচ্ছে ডেক্রোসিস্টাইটিস সম্বন্ধে আমরা জানবো। তো এইটার মেইন কমপ্লেইনই হচ্ছে ওয়াটারিং অফ আই। তো ওয়াটারিং অফ আই বলতে আমরা কি বুঝি? ওয়াটারিংটা হচ্ছে ওভারফ্লো অফ দ্য টিয়ার্স ফ্রম দ্য কনজাংটিভাল সেক। কনজাংটিভাল সেকে যে টিয়ারটা জমা থাকে, এটা তো নর্মালি জমা থাকে কিন্তু ওভারফ্লো হয় না। যখনই ওভারফ্লো হবে তখন এটাকে ওয়াটারিং বলি। ওয়াটারিংকে আবার দুই ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে ল্যাক্রিমেশন এবং এপিফোরা। তো কুরহানাতে আবার হচ্ছে হাইপার ল্যাক্রিমেশন আছে। আমি যে এই প্রেজেন্টেশনটা সেটা সম্পূর্ণভাবে হচ্ছে তিনটা সোর্স থেকে নিয়েছি। একটা হচ্ছে খলিল স্যারের লেকচার, তারপরে হচ্ছে টিউটোরিয়াল অফ পরিতোষ স্যার, আর হচ্ছে আমাদের একে খুরানা যে বইটা আছে সেটা থেকে। তো একে খুরানাতে হাইপার ল্যাক্রিমেশন আছে, কিন্তু আমাদের টিউটোরিয়ালে যখন পড়ানো হয়েছে তখন ল্যাক্রিমেশন এবং এপিফোরা এই দুইটা ভাগে ভাগ করছে আর কি। তো যে কোনোটা বললেই হবে। যদি বলে হাইপার ল্যাক্রিমেশন কোথায় পেয়েছো তখন বলতে পারবে যে একে খুরানা থেকে পেয়েছি। তো এই যে ল্যাক্রিমেশনটা বা হাইপার ল্যাক্রিমেশন, এটা হচ্ছে ওয়াটারিং ডিউ টু এক্সেসিভ সিক্রেশন ফ্রম ল্যাক্রিমাল অর অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড হোয়ারেস ড্রেনেজ সিস্টেম ইজ নর্মাল। মানে ল্যাক্রিমাল পাথওয়ে যেটা, প্যাসেজ যেটা, ড্রেনেজ সিস্টেম সেটা নর্মাল থেকে যদি ওয়াটারিং হয় তখন আমরা একটা হাইপার ল্যাক্রিমেশন বা ল্যাক্রিমেশন বলতে পারি। আর এপিফোরা হচ্ছে ওয়াটারিং ডিউ টু এনি অবস্ট্রাকশন ইন দ্য ল্যাক্রিমাল ড্রেনেজ সিস্টেম হোয়ার ইজ সিক্রেশন ফ্রম ল্যাক্রিমাল অ্যান্ড অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড আর নর্মাল। তো এখানে হচ্ছে যে সিক্রেশনটা নর্মাল বাট ড্রেনেজটা হচ্ছে না, বিদায় ওয়াটারিং হচ্ছে। তো এটা ল্যাক্রিমেশন নাকি এপিফোরা সেটা আমরা কীভাবে বুঝবো? আমরা কিছু হচ্ছে এখানে এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন আছে সেটা দেখে আমরা বুঝতে পারি। তো আমরা কজ জেনে ফেলি, যেটা পরীক্ষাতে কমনলি জিজ্ঞেস করি যে ল্যাক্রিমেশনের কজ কী, এপিফোরার কজ কী। তো ল্যাক্রিমেশনের কজ আমরা দুইটা ভাগে ভাগ করে বলতে পারি, ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যালের মধ্যে ইমোশন, এক্সাইটমেন্ট, জয়, ক্রাইং এগুলো রয়েছে। আর প্যাথোলজিক্যাল হচ্ছে এনি অকুলার ডিজিজ। তো এখানে লেখা আছে, সবাই আশা করি পড়ে ফেলতে পারবো। সময় স্বল্পতার জন্য আমি সেখানে সব কিছু ডেসক্রাইব করতেছি না। এপিফোরার কজ হিসেবে এখানে অনেক কিছুই লেখা আছে। তো প্রথমে আমরা বলবো হচ্ছে ক্রনিক ডেক্রোসিস্টাইটিস, যেহেতু হচ্ছে আমাদের এখানে শর্ট কেসই হচ্ছে ক্রনিক ডেক্রোসিস্টাইটিস। এরপরে আমরা বলতে পারি হচ্ছে ল্যাক্রিমাল পাম্প ফেইলার। তারপর হচ্ছে একটোপিনে পাংটালটা ইভার্সন হয়ে যায়, যার কারণে ওই যে লোয়ার পাংটাম থেকে কী হয়, লং পাংটাম দিয়ে ড্রেনেজ হতে পারে না, যার কারণে ল্যাক্রিমেশন হয়। তারপরে আমরা বলতে পারি যে হচ্ছে ট্রমাটিক স্ট্রিকচার যদি হয়ে থাকে, কিংবা ল্যাক্রিমাল সেকে যদি কোনো ফরেন বডি আটকে থাকে, এপিথেলিয়াল ডেব্রিস যদি আটকে থাকে, তাইলে হচ্ছে এপিফোরা হতে পারে।
ঠিক আছে, তাহলে কমনলি আমরা এগুলো বলতে পারি। আরেকটা বলতে পারি পাংটাল স্টেনোসিস। তাহলে আমরা 4টা বলবো, ক্রনিক ডেক্রোসিস্টাইটিস, তারপর হচ্ছে কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিসও হতে পারে, কিংবা অ্যাকুইড ডেক্রোসিস্টাইটিসও হতে পারে। তো ডেক্রোসিস্টাইটিস বলে তারপরে এগুলো বলবো। এরপরে আমরা পাংটাল স্টেনোসিস, তারপর হচ্ছে একট্রোপিয়ন যেটা পাংটাল ইভারশন হয়ে যায়, তারপর হচ্ছে ল্যাক্রিমাল সেকে ফরেন বডি কিংবা এপিথেলার ডেব্রিস জমা থাকে, যদি এএনএলডিকে অবস্ট্রাকশন করে তাইলে এপিফোরা হয়। তাহলে এভাবে আমরা বললাম। ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন এখানে লেখা আছে, যে কেউ হচ্ছে একে খুরানা থেকে দেখতে পারো। তবে হচ্ছে আমি কিছু জিনিসপত্র আমরা বলে ফেলি। ডেক্রোসিস্টোগ্রাফি যেটা, সেটাতে কিন্তু হচ্ছে যে ল্যাক্রিমাল সেকের ডাইলেটেশন আছে কিনা, শ্রিঙ্কেজ আছে কিনা সেটা দেখা যায়, ফাইব্রোটিক হয়ে গেছে কিনা, কিংবা সেখানে কোনো মাস আছে কিনা সেটা দেখা যায়। তারপরে তার মিউকোসাগুলো ফোল্ডেড আছে কিনা কিংবা নর্মাল আছে কিনা সেটা দেখা যায়। তো ডেক্রোসিস্টোগ্রাফি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কোন জায়গায় অবস্ট্রাকশন আছে সেটা বোঝা যায়। রিগার্জিটেশন টেস্টটাও অনেক ইম্পর্টেন্ট, আমরা এক্সামিনেশন করে থাকি। তারপরে এসপিটি, এটা হচ্ছে সেকপেটেন্সি টেস্ট, এটা কনফার্ম করার জন্য যে আসলেই নেসোলেক্রিমাল ডাক্টে কোনো অবস্ট্রাকশন আছে কিনা। জনস ডাইট টেস্ট, এটা হচ্ছে পার্শিয়াল অবস্ট্রাকশন আছে কিনা কিংবা ল্যাক্রিমাল পাম্পের কারণে হচ্ছে কিনা সেটা ডিফারেন্সিয়েট করার জন্য ব্যবহার করা হয়। আর স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপি, যে হাইপারলেক্রিমেশনের অন্যান্য কসগুলো হচ্ছে দেখার জন্য স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপি ইউজ করা হয়। তো এটুকু আমরা জানলাম আর কি প্রাইমারিলি। তবে এগুলো পরীক্ষাতে এত বেশি জিজ্ঞেস করে না। এক্সামিনেশনের পার্ট হিসেবে রিগার্জিটেশন টেস্ট, সেকপেটেন্সি টেস্ট এগুলো জিজ্ঞেস করে। তো প্রিকোনিয়াল টিয়ার ফিল্ম, এই যে আমাদের টিয়ারটা ড্রেনেজ হচ্ছে তার কী কী পার্ট রয়েছে, এটা কিন্তু কমন একটা আস্কড কোয়েশ্চেন পরীক্ষাতে। এবার না পারলে কিন্তু এটা অনেক ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইনার মোস্ট মিউসিন লেয়ার ফ্রম কনজাংটিভাল গবলেট সেল, মানে সবচেয়ে ভিতরে থাকে হচ্ছে মিউসিন লেয়ার, যেটা কনজাংটিভাল গবলেট সেল থেকে আসে। তার ফাংশন হচ্ছে কর্নিয়াল সার্ফেসটাকে, যে কর্নিয়াল সার্ফেস কিন্তু রেগুলার হয় না, অনেক সময় ইরেগুলার থাকে, সেটা সার্ফেসটাকে হচ্ছে রেগুলার করে, অপটিক্যালি ইউনিফর্ম করে, এবং হাইড্রোফোবিকটাকে হচ্ছে হাইড্রোফিলিক করে। ঠিক আছে, হাইড্রোফিলিক কেন করে? কারণ এর উপরেই কিন্তু একুয়াস লেয়ার আছে, তাকে তো হচ্ছে ওইখানে অ্যাডজেসেন্ট থাকতে হবে। সে যদি হাইড্রোফোবিক হয়ে থাকে তাইলে তো হচ্ছে ওই টিয়ারটার ওখানে জমা থাকবে না। আর এই যে মিডল একুয়াস লেয়ার, যেটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং এক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আসে, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে কী রয়েছে, সলিউট রয়েছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, সুগার, ইউরিয়া, প্রোটিন, এগুলো কিন্তু হচ্ছে নিউট্রিশন দেয়। তাছাড়া হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা চোখটাকে হচ্ছে একটু অ্যালকালাইন ফর্মে রাখে, যার কারণে অ্যাসিড পড়লে কিন্তু চোখের এত বেশি ক্ষতি হয় না। তারপরে হচ্ছে এখানে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স থাকে, অ্যান্টিবডি থাকে, যার কারণে কোনো ইনফেকশন কিন্তু সহজে এখানে ইনভেট করতে পারে না। তাহলে মিডল একুয়াস লেয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তাকে অ্যাডজেসেন্ট করার জন্য যে ইনার মিউসিন লেয়ার, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তার আউটার মোস্ট পার্ট হচ্ছে লিপিড লেয়ার, যেটা মিবোমিয়ান গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। খুরানাতে বলা আছে এটা জিস এবং মল, এই গ্ল্যান্ড থেকেও সিক্রেশন হয়। তো আমরা মেনলি মিবোমিয়ান গ্ল্যান্ড বলবো। তার ফাংশন হচ্ছে প্রিভেন্ট ওভারফ্লো, ইভাপুরেশন এবং লুব্রিকেট আইলিডকে হচ্ছে লুব্রিকেট করে এবং হচ্ছে ইভাপুরেশন প্রিভেন্ট করে। তাহলে এক্সেসিভ ইভাপুরেশন হয়ে গেলে তো হচ্ছে ড্রাই আই হবে, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে এখানে পরীক্ষাতে কিন্তু টিয়ার ফিল্মের লেয়ার্স জিজ্ঞেস করেছে এবং কোথা থেকে আসে সেটা আমরা অলরেডি বলে ফেলেছি। তাহলে এটুকুই ছিল ওয়াটারিং অফ আই থেকে। এই পোর্শনে আমরা ডেক্রোসিস্টাইটিস বা মেইন রোগে আমরা চলে যাচ্ছি। তো ডেক্রোসিস্টাইটিসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস, আর একটা ক্রনিক ডেক্রোসিস্টাইটিস, আর একটা হচ্ছে অ্যাকুইড ডেক্রোসিস্টাইটিস। ক্রনিক ডেক্রোসিস্টাইটিসকে আগে বললাম কেন অ্যাকুইড থেকে, কারণ ক্রনিক ডেক্রোসিস্টাইটিস বেশি হয় এবং ক্রনিক ডেক্রোসিস্টাইটিস হয়েই মোস্ট কমনলি হচ্ছে অ্যাকুইড হয়। ঠিক আছে, মানে এনএলডি ব্লক হওয়ার পর ক্রনিক মানে হচ্ছে ইনফ্লামেশন হয়, সেখান থেকে ইনফেকশন হলে অ্যাকুইড ডেক্রোসিস্টাইটিস হয়। মেইনলি হচ্ছে অ্যাকুইটন ক্রনিক ডেক্রোসিস্টাইটিসে আমরা অ্যাকুইড ডেক্রোসিস্টাইটিস হিসেবে প্রেজেন্টেশন হয় আর কি। তো কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস এটা মিসনোমার কেন? কারণ দেখা যায় যে হচ্ছে যে সেটা বাইবোর্ন কিন্তু সে ইনফ্লামেশন নিয়ে আসে না, তার ওইখানে বাইবোর্ন এনএলডি অবস্ট্রাকশন থাকতে পারে, কিন্তু ইনফ্লামেশনটা ডেভেলপ করে হচ্ছে আফটার বার্থ। ঠিক আছে, সেজন্য হচ্ছে এটা মিসনোমার একটা টার্ম। তো ইটিওলজি হিসেবে আমরা কি বলতে পারি, কনজেনিটাল ব্লকেজ ইন দ্য এনএলডি বা নেসোলেক্রিমাল ডাক্ট, এটা 30% ক্ষেত্রেই হচ্ছে এমনিতেই চিলড্রেনের থাকে এবং সে হচ্ছে এরপর যদি ইনফেক্টেড হয় দেন হচ্ছে ক্রনিক ডেক্রোসিস্টাইটিস ডেভেলপ করে। তো তার ইটিওলজি কী হতে পারে, মেমব্রেনাস অক্লুশন এট ইটস লোয়ার এন্ড, এটাই হচ্ছে কমনলি হয় মেমব্রেনাস অক্লুশন। তারপরে আপার এন্ডেও হতে পারে তার অক্লুশনটা, নিয়ার দেওয়া হচ্ছে রুজেনমুলার ভালভ যেটা। তারপরে প্রেজেন্স অফ এপিথেলিয়াল ডেভরিস থাকতে পারে, কমপ্লিট নন কেলানাইজেশন হতে পারে, কিংবা বনি অক্লুশন হতে পারে, যেটা রেয়ারলি হয়ে থাকে। তো এটা কমনলি কোন ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হয়ে থাকে, স্টেফাইলোকক্কাস, নিমোকক্কাস, স্টেপ্টোকক্কাস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি কিংবা এন্টেরোব্যাকটেরিয়াসি। তো যেহেতু হচ্ছে স্টেফাইলোস্টেপ্টো কমন, সেক্ষেত্রে দেখবা যে হচ্ছে অ্যাকুইড ডেক্রোসিস্টাইটিসের ট্রিটমেন্টে কিন্তু হচ্ছে কী দেয়, যখন অ্যান্টিবায়োটিক চুজ করে তখন কিন্তু হচ্ছে স্টেফাইলোকক্কাস, স্টেপ্টোকক্কাস এটার কাভারেজ হিসেবেই কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, তো সেটা আমরা পরে বলবো। ক্লিনিক্যাল ফিচার্স, তো ক্লিনিক্যাল ফিচার্স ইউজুয়ালি প্রেজেন্টস মাইল্ড গ্রেড ক্রনিক ইনফ্লামেশন ক্যারেক্টারাইজড বাই এপিফোরা, যেটা ওয়াটারিং, এবং ইউজুয়ালি ডেভেলপস আফটার 7 days অফ বার্থ।
তো আরও পরে আসতে পারে, অনেক সময় 3 মাস বা 4 মাস এরকম পরেও আসতে পারে। রিগার্জিটেশন টেস্ট পজিটিভ হয়, সোয়েলিং অন দ্য সেক এরিয়া মে অ্যাপিয়ার ইভেনচুয়ালি। ঠিক আছে, এখানে সোয়েলিং আমরা দেখতে পারবো যে হচ্ছে সেক এরিয়াতে। তারপরে এটা ডিডি হিসাবে অপথ্যালমিয়া নিউনিটারাম কনজেনিটাল গ্লুকোমা আসতে পারে, তবে এটা হচ্ছে জিজ্ঞেস করে না আর কি, না বললেও পারো, এভাবে ডিডি হিসাবে কিন্তু কখনো জিজ্ঞেস করে না, বাট এটা খুরানাতে আসে বিদায় হচ্ছে আমরা একটু সিকোয়েন্স মেলানোর জন্য দিলাম। কমপ্লিকেশন কী ডেভেলপ হতে পারে যদি কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস আমরা ট্রিট না করি, তাহলে সেখান থেকে কিন্তু হচ্ছে এই যে সেকেন্ড ইনফেকশন থেকে এখানে কনজাংটিভের ইনফেকশন হতে পারে, কারণ ডিসচার্জটা তো হচ্ছে কনজাংটিভেতে আসতেছে। একুইটন ক্রনিক ডেক্রোসিস্টাইটিস হতে পারে। তারপরে ওইখানেও যে পাঁচটা জমে লেক্রিমাল অ্যাবসেস করতে পারে এবং সেই অ্যাবসেসটা বার্স্ট হয়ে একসময় লেক্রিমাল ফিস্টুলা করতে পারে। তাহলে এটুকু ছিল কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিসের কমপ্লিকেশন। এটা আমরা ক্রনিক ডিসি এর কমপ্লিকেশন যখন দেখব তার সাথেই কিন্তু হচ্ছে এটা প্রায় মার্জ করে। তো ট্রিটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু হচ্ছে সিকোয়েন্সিয়ালি জিজ্ঞেস করে যে কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস তুমি কীভাবে হচ্ছে ট্রিটমেন্ট করবা, এটা না পারলে কিন্তু ফেল। তো ট্রিটমেন্টটা বলার সময় আমাদের কিন্তু হচ্ছে স্টেপ ওয়াইজ বলতে হবে। এক এক খুরানাতে আরও 2টা স্টেপ বেশি আছে, কিন্তু স্যারেরা কিন্তু এখানে যেভাবে লেখা আছে সেভাবে ইউজ শুনতে চায়। তো হাইড্রোস্ট্যাটিক মেসেজ ওভার দ্য লেক্রিমাল সেক এরিয়া, আগে বলে নিই এই ট্রিটমেন্টটা কিন্তু হচ্ছে এইজের বেসিসে হবে। ঠিক আছে, তো এইজটা আমরা দেখতে হবে যে সে এই চিলড্রেনটা তার এইজ কত, সেটার উপর নির্ভর করে ট্রিটমেন্টটা ভেরি করে। সে যদি 4 বছরের হয় তাহলে ডিসিআর করতে পারি, 4 বছরের পরে যদি হয়। আর যদি এর ভিতরে আসে তাহলে কিন্তু আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে। কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেইলার হওয়ার পরে দেন হচ্ছে আমরা ডিসিআর চেষ্টা করবো, বাট ছোটো একটা বাচ্চার ক্ষেত্রে আমরা কখনো ডিসিআর করি না, কারণ তার অলরেডি হচ্ছে যে তার লেক্রিমাল সেকের পেসিসটা ডেভেলপ করে না, কিন্তু যদি এখনই আমরা ডিসিআর করে ফেলি তাহলে তার ডেভেলপমেন্টের সমস্যা হবে ওইটা। ঠিক আছে, সেজন্য হচ্ছে আমরা প্রথমেই কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব। কনজারভেটিভ ট্রিটমেন্ট হিসেবে প্রথমে হাইড্রোস্ট্যাটিক মেসেজ ওভার দ্য লেক্রিমাল সেক এরিয়া, আগেই বলেছি যে এটা মেমব্রেনাস অক্লুশন হয় মেনলি, তো হাইড্রোস্ট্যাটিক মেসেজ দিলে ওই অক্লুশনটা কিন্তু অনেক সময় খুলে যেতে পারে এবং সাথে আমরা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিব। তো হাইড্রোস্ট্যাটিক মেসেজ আমরা কীভাবে দিব, এটা 10 স্ট্রোক ইচ টাইম 4 টাইমস এ ডে, দিনে 4 বার করে দিব এবং প্রত্যেক টাইমে 10 স্ট্রোক দিব। এবং আগেই বলেছি যে এটার ডাইরেকশনটা ইম্পর্টেন্ট, সেটা আমরা কী দিব যে লেক্রিমাল যে সেক এবং তার ডাকটা যেটা পাথওয়েতে সেটা কি, এটা ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং ল্যাটারালি, এই ডাইরেকশনে আমরা দিতে হবে। ঠিক আছে, এভাবে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক মেসেজ দিতে হবে এবং সেটা যদি হচ্ছে, এবং সাথে কিন্তু টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে হবে ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। মাকে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, কারণ মায়ের কাছেই তো সবসময় বা অধিকাংশ সময় হচ্ছে শিশুটা থাকে। 2 থেকে 3 মাসে যদি এই হাইড্রোস্ট্যাটিক মেসেজে ভালো না হয় তাইলে হচ্ছে আমরা 1 বছর পর্যন্ত এটা ট্রাই করে যাব। ঠিক আছে, এর মধ্যে কিন্তু জিএটি এগুলো দেওয়া যাবে না, যে জিএটা আমি পরে আসতেছি। এরপরে যদি ভালো না হয় 1 বছর পর্যন্ত, তাইলে আমরা কি চেষ্টা করব, নেসাল প্রোবিং করার জন্য, প্রোবিং করে অক্লুশনটাকে হচ্ছে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব, লেক্রিমাল প্রোবিং যেটা বলে, এবং এটা জিএ দিয়ে করতে হয়। এবং এটা আমরা 2টা প্রোবিং চেষ্টা করি সাধারণত, 2টা প্রোবিংয়ে যদি ভালো না হয় তাহলে আর কোনো প্রোবিং আমরা করি না। তাইলে 1 বছর পরে লেক্রিমাল প্রোবিং করি আন্ডার জিএ, এবং যদি না কমে তাহলে 2 সপ্তাহ পরে আরেকটা প্রোবিং করি, পরিতোষ স্যারের মতে 2 সপ্তাহ, আর যদি খলিল স্যার আসে তাইলে হচ্ছে 1 মাস বলতে পারো। ঠিক আছে, তাহলে সেকেন্ড প্রোবিংয়ে করেও যদি হচ্ছে না কমে তাইলে আমাদের কী করতে হবে, ওই হাইড্রোস্ট্যাটিক মেসেজ 4 বছর পর্যন্ত চালিয়ে দিতে হবে, সাথে অ্যান্টিবায়োটিক অবশ্যই থাকবে। এবং 4 বছর পরে আমরা হচ্ছে ডিসিআর করার জন্য প্রিপারেশন নিতে হবে এবং আমরা ডিসিআর করি। ঠিক আছে, তো এটুকু ছিল ট্রিটমেন্ট অফ কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস। তারপর আমরা কোশ্চেনগুলো দেখি। তো 3 মাসের বেবি যদি চোখে পানি পড়ে তাহলে কি ডায়াগনোসিস হবে, সাধারণত 7 দিনের মধ্যেই আসে। তো 3 মাসের বেবি যদি আসে তাহলে আমরা এটা ডায়াগনোসিস করবো যে কনজেনিটাল ডিসি আছে। কনজেনিটাল ডিসির কজ কি ট্রিটমেন্টকে আলোচনা করেছি। সেকেন্ড টাইম প্রোবিং কতদিন পরে করে, এই যে 2 সপ্তাহ কিংবা হচ্ছে 1 মাস, কোথায় প্রোবিং করে, লেক্রিমাল প্রোবিং এটা বলে ফেলছি। লেক্রিমাল প্রোবিংয়েও যদি না হয় তাহলে আমরা কী করবো, লেক্রিমাল প্রোবিংয়ে না হলে 4 বছর পর্যন্ত আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটা হাইড্রোস্ট্যাটিক মেসেজ এবং টপিক্যাল অ্যান্টিবায়োটিক চালিয়ে যাব, দেন হচ্ছে আমরা ডিসিআর করব। তো এটুকুই ছিল কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস থেকে কোয়েশ্চেনগুলো। তো এতক্ষণ আমরা হচ্ছে কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিস সম্বন্ধে আলোচনা করেছি, এবার হচ্ছে অ্যাডাল্ট ডেক্রোসিস্টাইটিস সম্বন্ধে আলোচনা করব। অ্যাডাল্ট ডেক্রোসিস্টাইটিসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা অ্যাকুইট ডিসি এবং ক্রনিক ডিসি। ক্রনিক ডিসি মোস্ট কমন, আগে আমরা বলেছি। এরপরে তার হচ্ছে ইটিওলজি আমাদের জানতে হবে। তো ইটিওলজি হচ্ছে 4টা ভাগে আমরা ভাগ করে ফেলতে পারি, প্রিডিসপোজিং ফ্যাক্টর, ফ্যাক্টরস অফ স্টেসিস, 3 নম্বর হচ্ছে সোর্স অফ ইনফেকশন এবং কজেটিভ অর্গানিজম। তো প্রিডিসপোজিং ফ্যাক্টরসের মধ্যে কী রয়েছে, এটা মেনলি হচ্ছে লেট এজে হয়, 40 থেকে 60 বছরের মধ্যে। ফিমেলরা হচ্ছে মোর প্রিডিসপোজড। কেন ফিমেলরা মোর প্রিডিসপোজড, কারণ হচ্ছে তাদের যে নেসোলেক্রিমাল ডাকটা সেই পেসেসটা কম্পারেটিভলি নেরো থাকে মেলের চেয়ে, বুনি ক্যানেলটা। তারপরে হচ্ছে তার হেরিডিটারি কিছু ফ্যাক্টরস আছে, এই জন্য হিস্ট্রি নিতে হবে যে হচ্ছে তার বংশের মধ্যে এগুলো আছে কিনা। সোশিও ইকোনমিক স্ট্যাটাস, সাধারণত লো সোশিও ইকোনমিক গ্রুপের মধ্যে সেটা বেশি হয়, কারণ এরা হচ্ছে পুয়ার পার্সোনাল হাইজিন থাকে।
আর যারা এমনিতেও হচ্ছে হাই সোশিও ইকোনমিক গ্রুপের হয়েও পার্সোনাল হাইজিন ঠিকমতোভাবে মেনটেন না করে তাদেরও ক্ষেত্রে কিন্তু এই ক্রনিক ডিসি হতে পারে। ফ্যাক্টরস অফ স্টেসিস কি? অ্যানাটমিক্যাল ফ্যাক্টরসের মধ্যে কী কী আছে? যদি হচ্ছে তার নেরো বুনি ক্যানাল থাকে, পার্শিয়াল ক্যানালাইজেশন অফ দ্য মেমব্রেনাস এনএলডি থাকে, কিংবা এক্সেসিভ মেমব্রেনাস ফোল্ডস থাকে, তাইলে কিন্তু হচ্ছে তার হতে পারে। ফরেন বডি যদি থাকে সেখানে হতে পারে। হাইপার ল্যাক্রিমেশনের যে কজগুলা, মানে ল্যাক্রিমেশন বেশি হচ্ছে এবং ড্রেনেজ হওয়ার সময় সেটা হচ্ছে জমে আছে মানে ল্যাক্রিমাল পাথওয়েতে, তাইলে সেখান থেকেও কিন্তু হচ্ছে ক্রনিক ডিসি হতে পারে। মাইল্ড গ্রেড ইনফ্লামেশন ডিউ টু অ্যাসোসিয়েটেড রিকারেন্ট কনজাংটিভিটিস, মানে কনজাংটিভিটিস থাকলে সেখান থেকে হচ্ছে ইনফ্লামেশন হয়ে ব্লক করতে পারে এনএলডি বাই এপিথেলিয়াল ডেব্রিস অ্যান্ড মিউকাস প্লাগ, সেটা কমনেস্ট কজ। মানে রিকারেন্ট কনজাংটিভিটিস থেকেও কিন্তু হচ্ছে ওইখানে এনএলডি ব্লক করতে পারে, তো এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। তাহলে অবস্ট্রাকশন অফ লোয়ার এন্ড বাই নেসাল ডিজিজ, মানে নেসাল ডিজিজ যদি থাকে যেমন পলিপ, হাইপারট্রফিক ইনফিরিয়র টার্বিনেট, ডিএনএস, টিউমার্স কিংবা এট্রোফিক রাইনাইটিস, মানে এটা যদি হচ্ছে স্টেনোসিস করে তাইলেও কিন্তু হচ্ছে সেটা ক্রনিক ডেক্রোসিস্টাইটিস হতে পারে। তাহলে নেসাল কজগুলো আমাদের মাথায় রাখতে হবে এক্সক্লুড করার জন্য। এরপর সোর্স অফ ইনফেকশন, আগেই বলছি যে রিকারেন্ট কনজাংটিভাইটিস, নেসাল ক্যাভিটিতে যদি ইনফেকশন থাকে কিংবা প্যারানাসাল এয়ার সাইনাসে যদি হচ্ছে কোনো ইনফেকশন থাকলে তাইলেও কিন্তু ক্রনিক ডিসি হিসেবে কাজ করবে। তবে প্যারানাসাল এয়ার সাইনাসটা বলার দরকার নেই, কারণ একটু পরে আমি এটা হচ্ছে বলবো কেন বলার দরকার নেই। কসেটিভ অর্গানিজমের মধ্যে স্টেপটোকক্কাস, স্টেফাইলোকক্কাস, আগেই বলেছি সিউডোমোনাস, নিমোকক্কাস কিংবা রেয়ারলি টিবি এবং সিফিলিস হতে পারে। আর কখনো কখনো হচ্ছে রাইনোস্পোরিডিয়াসিস হতে পারে। ক্লিনিক্যাল ফিচার স্টেজ অনুযায়ী এখানে দেওয়া আছে, তবে স্যারেরা এত স্টেজ কিন্তু জিজ্ঞেস করে না। তো ক্লিনিক্যাল ফিচার্স বলার সময় পরিতোষ স্যার কিন্তু এক্সামে থাকলে 4টা জিনিস শুনতে চাই, তো এটা কিন্তু একবারে হচ্ছে পিন পয়েন্ট আকারে বলতে হবে। ক্রনিক ডেক্রোসিস্টাইটিসের মধ্যে প্রথমেই বলতে হবে পেশেন্ট আসবে ওয়াটারিং উইথ মিউকোপ্লুডেন্ট ডিসচার্জ, ঠিক আছে। এরপরে মেটেড আইলেশ বলবা, এরপরে বলবা হচ্ছে যে নন টেন্ডার সুইলিং ওভার দ্য লেক্রিমাল সেকেরিয়া, আর লাস্ট হচ্ছে রিগার্জিটেশন টেস্ট পজিটিভ। এই 4টা কিন্তু শুনতে চাই, এবং একটা শব্দ যদি ভুল হয় তাহলে কিন্তু খুবই সমস্যা করে, তাই না? তো এখানে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে স্টেজ অনুযায়ী দেওয়া আছে, সেটা পড়ে নিবা। লেক্রিমাল মিউকোসিল হতে পারে, সেখানে রিগার্জিটেশন টেস্ট কিন্তু হচ্ছে নেগেটিভ হয়, তো সেটা বলে দিবা যে লেক্রিমাল মিউকোসিলের ক্ষেত্রে ওই স্টেজের জন্য আরটি হচ্ছে নেগেটিভ, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ হয়। সাপোরেটিভ ডিসির ক্ষেত্রে যদি হচ্ছে এনসিস্টেড পায়োসিল হয় তাহলে ওই আরটি টেস্টটা হচ্ছে নেগেটিভ হয়, ঠিক আছে। এরপরে আমরা ক্রনিক ডেক্রোসিস্টাইটিস ডায়াগনোসিস হচ্ছে হিস্ট্রি এবং এক্সামিনেশন দিয়ে আমি আগেই বলে ফেলছি যে হচ্ছে 4টা জিনিসই বলতে হবে ক্রনিক ডেক্রোসিস্টাইটিসের জন্য। তারপরে এক্সামিনেশনে কী কী পাবো এটা আমরা পরে বলতেছি। আর কনফার্মেটরি টেস্ট হচ্ছে সেকপেটেন্সি টেস্ট, ঠিক আছে। সেকপেটেন্সি টেস্টের প্রসিডিউর আমরা আসবো। এখন যদি এই ক্রনিক ডেক্রোসিস্টাইটিসটা যদি হচ্ছে আনট্রিটেড থাকে তাহলে কী কী কমপ্লিকেশন বা সিকুলি হতে পারে। তো ক্রনিক ডেক্রোসিস্টাইটিস আনট্রিটেড থাকলে বারবার কিন্তু এখানে কী হতে পারে, একুইট এক্সাজারবেশন হতে পারে, মানে একুইটন ক্রনিক ডিসি হতে পারে। এরপর এখান থেকেও যে পাসগুলা বা সিক্রেশনগুলো জমে এখান থেকে ল্যাক্রিমাল অ্যাবসেস করতে পারে, এবং অ্যাবসেসটার বার্স্ট হয়ে ল্যাক্রিমাল ফিস্টুলা করতে পারে, মানে পারসিস্টেন্ট একটা পাথওয়ে তৈরি করে ফেলতে পারে। এই ফিস্টুলাটা কিন্তু নেসাল ক্যাভিটির মধ্যে হতে পারে, কিউটেনিয়াস ফিস্টুলা হতে পারে, তো অনেক কমপ্লিকেশন হতে পারে, তাই না? তারপর হচ্ছে ক্রনিক কনজাংটিভিটিস হতে পারে, এখান থেকে ইনফেকশনই ক্রনিক কনজাংটিভিটিস করে। কর্নিয়াল আসার করতে পারে, এখানে মোস্টলি একটা কর্নিয়াল আসার হয় যেটা হাইপোপিয়ন কর্নিয়াল আসার বলে। হাইপোপিয়ন কর্নিয়াল আসারের মোস্ট রিসপেক্টেড হচ্ছে ক্রনিক ডেক্রোসিস্টাইটিস, যেটা নিউমোকক্কাস দিয়ে হয়। তো এই ইনফেকশনটা অরবিটে গিয়ে অরবিটাল সেলুলাইটিস করতে পারে, মানে বোনসগুলো ইরেশন করে ভেঙে ফেলতে পারে, সেখান থেকে হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, সেখান থেকে মেনিনজাইটিস এবং মেনিনগোএনকেফালাইটিস এরকম ভয়াবহ কমপ্লিকেশন কিন্তু তৈরি করতে পারে। কনফার্মেটরি টেস্ট আমরা সেকপেটেন্সি টেস্ট বলছি, এর আগে হচ্ছে এক্সামিনেশন আমরা দেখে নিব, তারপরে সেকপেটেন্সি টেস্টটা ভালোভাবে আমরা হচ্ছে ডেসক্রাইব করব। তো ক্রনিক ডেক্রোসিস্টাইটিস থেকে কোন কোশ্চেনটা আসে, ক্রনিক ডেক্রোসিস্টাইটিস কোথায় সবচেয়ে কমন অবস্ট্রাকশন হয়, এটা খলিল স্যারের আনসার অনুযায়ী হচ্ছে যে ল্যাক্রিমাল সেক এবং যে ডাকটা আছে সেটার হচ্ছে জাংশনে কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি অবস্ট্রাকশন হয়, তাই না? অনেকে আবার হচ্ছে লোয়ার পার্ট অফ ল্যাক্রিমাল সেক বলে, তো এটুকুই হচ্ছে আনসার। তাহলে সিমটম কী কী আমরা দেখছি, আগে আমরা বলে ফেলছি সিমটম ওয়াটারিং উইথ মিউকোপ্লুডেন্ট ডিসচার্জ নিয়ে আসে। আর সাইনগুলো আমরা বলবো মেটেড আইল্যাশ, সাথে হচ্ছে যে নন টেন্ডার সুইলিং ওভার দ্য ল্যাক্রিমাল সেকেরিয়া এবং রিগার্জিটেশন টেস্ট পজিটিভ। কনজেনিটাল ডেক্রোসিস্টাইটিসের ট্রিটমেন্ট কী, সেটা হচ্ছে যে আমরা জানি হচ্ছে ডেক্রোসিস্টোরাইনোস্টমি, এক কথায় বললে ট্রিটমেন্ট না করলে কী কী কমপ্লিকেশন হবে এটা আমরা বলেছি। তারপর কমপ্লিকেশনসগুলো কী কী এটাও আমরা বলে ফেলছি। তো এটুকু ছিল হচ্ছে ক্রনিক ডেক্রোসিস্টাইটিস থেকে হচ্ছে কোয়েশ্চেনগুলো। তো আমাদের কেস তো দেয় ক্রনিক ডেক্রোসিস্টাইটিসের একটা পেশেন্ট, সেটাকে আমরা কীভাবে এক্সামিনেশন করবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
তো যদিও হচ্ছে মানে আমাদের 57, 56 আমরা দেখেছি যে এক্সামিনেশনে ওইভাবে স্যারেরা থাকে না, মানে রেজিস্ট্রারাই থাকে মেনলি, কিন্তু তারপর যদি কখনো স্যারেরা থাকে তাহলে কিন্তু আমাদের এক্সামিনেশন প্রসিডিউর কিন্তু ভালোভাবে করতে হবে, তো সেটাতেও কিন্তু মার্কস রয়েছে। তো পরীক্ষা শুরু করার আগেই, যে কোনো পরীক্ষা শুরু করার আগেই জিপিএ, এই 3টে জিনিস আমরা মনে রাখবো। গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন 3P, এটা হচ্ছে পারমিশন, পজিশনিং, প্রপার এক্সপোজার, অ্যাটেন্ডেন্ট, এবং যদি ফিমেল পেশেন্ট হয় অ্যাটেন্ডেন্ট এবং সাথে স্ক্রিনিংও কিন্তু লাগবে। কিছু কোয়েশ্চেন আমরা প্রথমেই করতে হবে, আপনার কী সমস্যা, কতদিন ধরে, কোন পাশে আছে এবং ব্যথা আছে কিনা, তাই না? অ্যাকুইডাক্টোসিস স্ট্যাটিস হলে তো কোনো এক্সামিনেশনে করা যাবে না, আরটি টেস্ট করা যাবে না। ইন্সপেকশন আমরা কী করব, অলওয়েজ আমরা হচ্ছে পিএফে যে আমরা টর্চটা, ঠিক আছে, টর্চটা আমরা হচ্ছে হাতে রাখবো, এবং যে কোনো অকুলার এক্সামিনেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের টর্চ হাতে রাখতে হবে। আইলেস দেখতে হবে এটা মেটেড কিনা, সুইলিং ওভার দ্য লেক্রিমাল সেকেরিয়া, সেটার সাইড শেপ, স্কিন ওভার দ্য সুইলিং, এগুলো আমাদের দেখতে হবে। ডিসচার্জ আছে কিনা এবং ডিসচার্জের ধরন কীরকম, তারপরে লেখাস লেক্রিমাস ইজ ফুল কিনা, এবং যদি হচ্ছে ডিসচার্জ না থাকে এমনিতে, তাহলে আমাদের হচ্ছে রিগার্জিটেশন টেস্ট আমরা করে নিতে হবে পালপেশনের সময়, এবং পালপেশনের সময় আগেই বলতে হবে ব্যথা আছে কিনা, যদিও হচ্ছে আমরা আগেই জিজ্ঞেস করে নিয়েছি, তারপর হচ্ছে প্রসিডিউরের অংশ হিসেবে বলতে হবে। সুয়েলিং এরিয়াতে হচ্ছে আমরা চাপ দিব, ঠিক আছে, মানে আগেই হচ্ছে বলতে হবে যে আমরা এখানে চাপ দিব, আপনার কোনো সমস্যা হলে বলবেন। তারপর আমরা দেখব টেন্ডার আছে কিনা, পেশেন্টের মুখের দিকে তাকাতে হবে। তারপর রিগার্জিটেশন টেস্টটা করতে হবে, এবং রিগার্জিটেশন টেস্টে অপোজিট ইন্ডেক্স ফিঙ্গার দিতে হবে, মানে পেশেন্টের যে সাইডে আমরা প্রেস করব আমাদের অপোজিট ফিঙ্গারটা হচ্ছে ওইখানে দিতে হবে, দিয়ে হচ্ছে প্রেস করতে হবে। তারপরে আমরা দেখব যে ওখানে কোনো ডিসচার্জ আসে কিনা। তো এই টেস্টে কী কী ডিসচার্জ আসতে পারে, যেমন প্রথমেই বলতে হবে ক্লিয়ার ফ্লুইড আসতে পারে, তারপরে টার্বিড ফ্লুইড আসতে পারে, মিউকোয়েড ডিসচার্জ আসতে পারে, কিংবা পাস আসতে পারে। তো ইনফেকশন না হলে আগে সাধারণত ক্লিয়ার ফ্লুইডই আসে, মিউকোসিলের সময় হচ্ছে মিউকাস আসে, আর যদি হচ্ছে এটা ইনফেক্টেড হয়ে যায় পাস আসে, এভাবে আমরা বলবো। এরপরে হচ্ছে এক্সক্লুশন অফ ডিজিজ, এই এক্সামিনেশনটা তেমন একটা করা লাগে না, তারপরে হচ্ছে আমরা করতে পারি, অনেকে চায়। তো ডিডি এক্সক্লুড করার জন্য আমরা কি করব, যে ল্যাক্রিমাল পাম্প ফেলার, আমরা জানি যে এপিফোরের একটা কজ হচ্ছে ল্যাক্রিমাল পাম্প ফেলার। এই পাম্প ফেলারটা কেন হয়, অরবিকুলারিস মাসল যদি হচ্ছে অরবিকুলারিস অকুলার মাসল যদি ঠিকমতোভাবে ব্লিঙ্কিং না করে বা কোনো উইকনেস যদি থাকে, তাহলে চোখ ঠিকমতোভাবে বন্ধ করতে বলবো, ফেশিয়াল নার্ভ এক্সামিনেশনের মতো। তো সেটা দিয়ে আমরা পরীক্ষা করে নিব তার হচ্ছে লেক্সিটি বা উইকনেস আছে কিনা। তারপরে এক্সক্লুড কন্ট্রা ইন্ডিকেশন, ডিসিআরের একটা কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে এট্রোফিক রাইনাইটিস। তো নেসাল ক্যাভিটি দিয়ে আমরা টর্চ দিয়ে দেখবো যে ওইখানে হচ্ছে কোনো ক্রাস্টিং আছে কিনা, গ্রিনিশ ক্রাস্ট থাকে, ঠিক আছে, বা এট্রোফি অফ দ্য মিকোসা আছে কিনা। তো এটা আমরা হচ্ছে এক্সক্লুড করে নিলাম। এরপর সবার শেষে কিন্তু পেশেন্টকে থ্যাঙ্কস দিব, কোনো এক্সপোজার থাকলে আমরা হচ্ছে ওইভাবে এটা ক্লোজ করে দিব, বা পেশেন্টকে বলবো যে উনি নিজে ইয়ে করতে। তো এটুকুই ছিল হচ্ছে এক্সামিনেশন অফ ক্রনিক ডিসি থেকে। তো এরপরে হচ্ছে ক্রনিক ডিসি থেকে এখানে কী কী কোয়েশ্চেন করতে পারে, তো ডায়াগনোসিস জিজ্ঞাসা করতে পারে। তো ডায়াগনোসিস এই জিনিসটা এভাবে আমরা লিখব, নেম, কোড, তারপরে হচ্ছে আই শর্ট কেস, ক্রনিক ডিসি, চিফ কমপ্লেন্টস। এখানে কিন্তু পার্টিকুলার্সও আমরা লিখতে পারি, ঠিক আছে, একটা শর্টভাবে আমরা পার্টিকুলার্স অফ পেশেন্ট লিখে নিব। এক্সামিনেশন ফাইন্ডিংসটা মেটেড আইলেশ অন দ্য রাইট সাইড, রিগার্জিটেশন টেস্ট ইজ পজিটিভ অন দ্য রাইট সাইড। তাহলে এরপরে আমরা এখানে সুইলিংটাও বলতে পারি, কিন্তু এই যে আমি ওর দিয়ে ইন্সপেকশনে কী কী ফাইন্ডিংস আছে সেটা বলে দিছি, ঠিক আছে। পালপেশনে সুইলিং নন টেন্ডার, তারপরে হচ্ছে আরটি টেস্ট পজিটিভ আমরা বলবো, এভাবে প্রেজেন্ট করব। কনফার্মেটরি টেস্ট সেকপেটেন্সি টেস্ট, এবং এটা কিন্তু হচ্ছে জিজ্ঞেস করে সেকপেটেন্সি টেস্টের হোল প্রসিডিউর কিন্তু জিজ্ঞেস করে, তাহলে এটা হচ্ছে আমরা পারতে হবে। এবং এটা কিন্তু হচ্ছে এজ যেভাবে হচ্ছে টিচাররা বলছেন সেভাবেই বলতে হবে। সেকপেটেন্সি টেস্টের প্রথমেই ইনফর্মড রিটেন কনসেন্ট, মানে সেকপেটেন্সি টেস্টের প্রথমেই ইনফর্মড রিটেন কনসেন্ট মানে তাকে হচ্ছে কাউন্সেলিং করতে হবে, তার একটা হচ্ছে রিটেন কনসেন্ট নিতে হবে। এরপরে সুপাইন পজিশনিং করতে হবে, সারফেস অ্যানেস্থেসিয়া দিতে হবে, অক্সিপ্রোকেইন 0.4%, 1 ড্রপ 5 মিনিট ইন্টারভেল 3 টাইমস, ঠিক আছে। এবং 8 সেকেন্ড পর আমাদের কাজ শুরু করতে হবে, আপ টু 30 মিনিটস কিন্তু এটার ইফেক্ট থাকে, 30 মিনিটস পর্যন্ত আমরা এটা করতে পারবো। এরপরে হচ্ছে ডাইলেটেশন অফ লোয়ার পাংটাম বাই নিটোরশিপ পাংটাল ডাইলেটর। এরপর প্রিপারেশন অফ সিরিঞ্জ ফিটেড উইথ ল্যাক্রিমাল ক্যানুলা ফিল্ড উইথ স্যালাইন সলিউশন। কেন আমরা অন্য কোনো সলিউশন এখানে দেই না, কারণ অন্য কোনো সলিউশন যদি আমরা দেই তাহলে কিন্তু সে তার হচ্ছে যে ফেরিংসে গিয়ে সে টেস্টটা পাবে না ওইভাবে। সল্টি সলিউশন দিলে সে বলতে পারবে যে আমি সল্টি একটা টেস্ট পাচ্ছি, তার ওইভাবে ফিলিং হবে না অন্যান্য সলিউশন দিলে। তাহলে পুশ দ্য স্যালাইন সলিউশন ইন্টু লোয়ার পাংটাম, লোয়ার পাংটামে আমরা হচ্ছে স্যালাইন সলিউশনটা পুশ করলাম। এরপরে আমাদের ইন্টারপ্রিটেশন, যদি সল্টি টেস্ট পায় তাহলে এনএলডিতে কোনো ব্লক নাই, আর যদি সে সল্টি টেস্ট না পায় তাহলে কোনো একটা ব্লক আছে, তখন দেখতে হবে যে ফ্লুইডটা কীভাবে রিগার্জিটেট করতেছে। ফ্লুইড যদি হচ্ছে লোয়ার পাংটাম দিয়েই আবার রিগার্জিটেট করে, মানে যেখান দিয়ে ঢুকলাম সেখান দিয়ে রিগার্জিটেট করে, তাহলে লোয়ার ক্যানালিকুলার ব্লক আছে। আর যদি আপার পাংটাম দিয়ে রিগার্জিটেট করে তাইলে হচ্ছে দেখতে হবে এটা স্লোলি নাকি র্যাপিডলি হচ্ছে রিগার্জিটেট করলো। যদি স্লোলি রিগার্জিটেট করে তাহলে আমি বুঝতে পারবো কমন ক্যানালিকুলার ব্লক রয়েছে।
সরি মানে যদি র্যাপিডলি হচ্ছে রিগার্জিটেট করে তাহলে কমন ক্যালালিকুলার ব্লক রয়েছে, আর যদি স্লোলি রিগার্জিটেট করে তাহলে বুঝতে পারবো লেক্রিমাল সেক বা ন্যাসোলেক্রিমাল ডাক্টে কোনো ব্লক রয়েছে। তো এটুকু ছিল সেক প্যাটেন্সি টেস্টের সম্বন্ধে, এটা কিন্তু কমনলি জিজ্ঞেস করে এবং সবই পারতে হবে কিন্তু। এরপরে আমরা ডায়াগনোসিস কীভাবে করব, ডায়াগনোসিসটা আমরা বলবো ক্রনিক ডেক্রোসিস্টাইটিস অফ দ্য রাইট সাইড। এখানে যদি আমরা রাইট আই বলে ফেলি তাহলে কিন্তু আবার ওই অকুলার এডনেক্সাতে কোয়েশ্চেন চলে যাবে, কারণ লেক্রিমাল অ্যাপারাটাস তো অকুলার এডনেক্সা, এই জন্য আই বলা যাবে না, এটা সাইড বলতে হবে। ক্যাটারেক্ট কিংবা কর্নিয়াল আসার যদি বলি তাহলে কিন্তু এটা হচ্ছে আমরা আই বলতে পারবো। ইনভেস্টিগেশন হিসেবে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, আরবিএস, ইসিজি এবং এক্সরে পিএনএস, ওএমবি এগুলো করি, এবং এগুলোর কিন্তু হচ্ছে ডেসক্রিপশনও দিতে হবে যে কেন এগুলো করলাম। বিটিসিটি আমরা কেন করি, কারণ আমরা জানি হচ্ছে যে লেক্রিমাল সেকেরিয়া ডেক্রোসিস্টোরাইনোস্টমি করার সময় আশেপাশে কিন্তু অনেকগুলো হচ্ছে ভেসেল রয়েছে, আমরা পরে যে জানবো যে কী কী ভেসেল রয়েছে, ওগুলো থেকে প্রফিউজ ব্লিডিং হয়। তো তার যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে তাহলে তো হচ্ছে ওই ব্লিডিংয়ের জন্য পেশেন্ট ওই সময় মারা যেতে পারে। তাহলে আগে বিটিসিটি করে দিব যে তাই ব্লিডিং ডিসঅর্ডারটা হচ্ছে আমরা কী করতে পারি, এক্সক্লুড করতে পারি। আরবিএস করে নিব, কারণ আরবিএস মানে এখানে কী বলবা, ব্লাড সুগার বলবা, আরবিএস বলার দরকার নেই, কারণ আমরা র্যান্ডমও করতে পারি, ফাস্টিংও করতে পারি। তাহলে ব্লাড সুগারটা আমরা দেখে নিব যে ডায়াবেটিস আছে কিনা, কারণ ডায়াবেটিস হলে সেটা কী হয়, অন্ট হিলিংয়ের ডিলে হয়, তাছাড়া ইনফেকশনের চান্স রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের বলতে হবে। তো এখানে ডায়াবেটিসের জন্য আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে তাহলে আরেকটা জিনিস বলে নিবা, এখান থেকে পারোপারেটিভ ব্লিডিং বেশি হয়। তাহলে আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য 3টা কমপ্লিকেশন হতে পারে, হিলিং ডিলে হতে পারে, ইনফেকশন হতে পারে, আর হচ্ছে পারোপারেটিভ ব্লিডিং বেশি হতে পারে। আর ব্লাড সুগার আমরা কেন করি, ডায়াবেটিস দেখার জন্য, কিংবা ডায়াবেটিস থাকলে তার কন্ট্রোলড আছে কিনা সেটা দেখার জন্য। তাহলে এর আগে কিন্তু একটা আমাদের জেনারেল এক্সামিনেশন করে নিতে হয়, এই যে ইনভেস্টিগেশনের সাথে ব্লাড প্রেশার দিয়ে আমাদের মনিটর করতে হয়, সেটাও কসে কি, কারণ ব্লাড প্রেশার বেশি থাকলে, হাইপারটেনসিভ পেশেন্ট থাকলে প্রফিউজ ব্লিডিং হবে, ব্লিডিংটা হচ্ছে কন্ট্রোল করা যাবে না, এই জন্য ব্লাড প্রেশার মনিটর করে বা কন্ট্রোল করে দেন আমাদের হচ্ছে সার্জারিতে যেতে হবে। তো এরপরে আমরা ব্লাড সুগার করলাম, তো বিটিসিটি করলাম, ব্লাড সুগার করলাম, ইসিজি দেখতে হবে তার লোকাল অ্যানেস্থেশিয়ার ফিটনেস আছে কিনা, সেটার জন্য হার্টে কোনো সমস্যা আছে কিনা, এটা আমরা সাধারণত ডিসিআর তো লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করে থাকি অ্যাডাল্টের ক্ষেত্রে। তারপরে এক্সরে, পিএনএস, ওএমবি দেখতে হবে, অক্সিপিটামেন্টাল ভিউ। তো এটা কেন করব সেটা জিজ্ঞেস করলে আমরা বলবো যে হচ্ছে কোনো ন্যাসাল প্যাথোলজি আছে কিনা, যেমন ম্যালিগন্যান্সি, পলিপ এগুলো আছে কিনা সেটা এক্সপ্লোর করার জন্য। আমরা তো অনেকে বলে ফেলে যে হচ্ছে সাইনোসাইটিস আছে কিনা, এটা কিন্তু বলবো না, ঠিক আছে, স্যারেরা কিন্তু পছন্দ করে না। তাহলে ওই যে যেখানে আমরা বলতেছিলাম যে হচ্ছে সাইনোসাইটিস থেকে কখনো হচ্ছে ক্রনিক ডিসি হতে পারে, তো এটা কিন্তু হচ্ছে এখানে বলা যাবে না, কারণ এক্সরে, পিএনএস, ওএমবিউ আমরা করি হচ্ছে যে কন্ট্রা ইন্ডিকেশনগুলো হচ্ছে এক্সক্লুড করার জন্য, মানে ডিসিআরের কন্ট্রা ইন্ডিকেশন এক্সক্লুড করার জন্য এক্সরে, পিএনএস, ওএমবিউ করি এবং দেখি যে কোনো ম্যালিগন্যান্সি আছে কিনা কিংবা পলিপ আছে কিনা, এগুলো আমরা দেখি। তো ট্রিটমেন্ট হিসেবে যদি এক লাইনে বলতে হয় তাহলে আমরা বলবো ডেক্রোসিস্টোরাইনোস্টমি অফ রাইট সাইড উইথ সিলিকন টিউব ইন্টিউবেশন আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া। সিলিকন টিউব ইন্টিউবেশন কী সেটা আমরা আসতেছি পরে, আর লোকাল অ্যানেস্থেশিয়া অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা করি, ঠিক আছে। তো এটুকু ছিল এক্সামিনেশন থেকে। এরপরে আমরা এক্সামিনেশন ইনভেস্টিগেশন থেকে কী কী কোয়েশ্চেন করে সেটা আমরা বলে ফেলবো। ডায়াগনোসিস বলো, ফাইন্ডিংস কী এটা আমরা অলরেডি বলে ফেলছি, কনফার্ম কর্ম এসপিডি দিয়ে, সেকপ্যাটেন্সি টেস্ট ডিটেলস ধরে, তারপর ইনভেস্টিগেশন কী কী বলে ফেলছি, বিটিসিটি, ব্লাড সুগার, ইসিজি এবং হচ্ছে এক্সরে, পিএনএস, ওএমবিউ করবো। এক্সরে কোনটা কেন করি বলে ফেলছি, কী দেখি আরটি করি, কী দেখে আরটি করি, তাহলে এখানে আমরা যদি সাসপেক্ট করি যে হচ্ছে ক্রনিক ডিসি আছে তাহলে আমরা আরটি করি। বিটিসিটি কেন করি সেটা আমরা বলে ফেলছি। তো এটুকু ছিল হচ্ছে এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন থেকে কোয়েশ্চেন। তো এতক্ষণ যে আমরা হচ্ছে ডেক্রোসিস্টোরাইনোস্টমি আমরা পড়লাম, যে আমরা ক্রনিক ডিসি হলে ডেক্রোসিস্টোরাইনোস্টমি করে দিব। তো এই ডেক্রোসিস্টোরাইনোস্টমি প্রসিডিউর সম্বন্ধে এবং এটা কি আসলে সেটা সম্বন্ধে আমরা জেনে নিব। তো প্রথমে কিন্তু ডেফিনেশন জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ডেক্রোসিস্টোরাইনোস্টমি, এটা মোস্টলি আস্ক কোয়েশ্চেন ইন এক্সাম, এবং এটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বলতে হবে, এখানে ভুল করা যাবে না, ভুল করলেই কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা আছে। ডেফিনেশন কি, ইট ইজ এ বাইপাস টিয়ার ড্রেনেজ অপারেশন where the anastomosis is made between the medial wall of the lacrimal sac and the nasal mucosa of the lateral wall of the nose. এই যে nasal mucosa কিন্তু থাকতে হবে, অ্যাট্রোফিক রাইনাইটিসে এই মিকোসাটা না থাকে সেজন্য হচ্ছে আমরা এটা করতে পারি না, কন্ট্রাইন্ডিকেশন, এটা অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন। ক্রিয়েটিং অ্যান অস্টিয়াম বাই কাটিং দ্য ইন্টারভেনিং বোন, এই ইন্টারভেনিং বোনগুলো কী কী সেটা কিন্তু আমাদের জানতে হবে। এটা হচ্ছে লেক্রিমাল বোন, ফ্রন্টাল প্রসেস অফ মেক্সিলা এবং এথময়েড বোনের পাশিয়াল আমরা কাটি, তো এটাও কিন্তু কোশ্চেনে আসে। তারপর এর দ্য লেভেল অফ দ্য মিডল মিয়েটাসে আমরা কেন করি, কারণ এই যে লেক্রিমাল সেক যে ফান্ডাসটা সেটা কিন্তু হচ্ছে মিডল মিয়েটাসের লেভেলে থাকে, উপরেও করা যাবে না নিচেও করা যাবে না, ঠিক আছে। উপরে করলে কি হবে, এথময়েডাল সাইনাসগুলো কিন্তু হচ্ছে ওপেন হয়ে যাবে, আর যদি নিচে করি তাহলে তো অবস্ট্রাকশনই রিলিভ হবে না, কারণ আমরা জানি হচ্ছে যে ডাক্ট এবং লেক্রিমাল সেকের এই জাংশনেই বেশি অবস্ট্রাকশন হয়, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এরপরে আমরা দেখবো যে হচ্ছে ইন্ডিকেশন কি, ইন্ডিকেশন ক্রনিক ডেক্রোসিস্টাইটিস আমরা বলে ফেলছি।
তারপরে কনজেনিটাল ডিসি তো আমরা করি যখন কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল হয়। আমরা আগেই আলোচনা করেছি 4 বছরের সময় হচ্ছে কনজেনিটাল ডিসিতে আমরা কী করি, ডিসিআর করি। এর আগে কিন্তু আমাদের হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে দেখতে হবে যে সেটা কমে কিনা। মানে প্রথমে হাইড্রোস্ট্যাটিক মেসেজ তার উইথ অ্যান্টিবায়োটিক এবং এরপরে হচ্ছে তাকে লেক্রিমাল প্রোবিং করি। এগুলো দিয়ে যদি না কমে তাহলে আমরা 4 বছরে ডিসিআর করতে পারি। লেক্রিমাল পাম্প ফেইলার হলে এটাও ইন্ডিকেশন। অ্যানসিস্টেড মিউকোসিল অফ লেক্রিমাল সেক, এখানে কি আরটি টেস্ট কিন্তু নেগেটিভ থাকে, সেটার ক্ষেত্রে আমাদের ডিসিআর করে দিতে হয়। লেক্রিমাল ফিস্টুলা হলে ডিসিআর করব। কন্ট্রা ইন্ডিকেশন কি অ্যাবসোলুটের মধ্যে 3টা আমরা বলবো, ম্যালিগন্যান্সি, স্পেসিফিক ইনফেকশন, টিবি, লেপ্রোসি, অ্যাট্রোফিক রাইনাইটিস। ঠিক আছে, ম্যালিগন্যান্সির ক্ষেত্রে কেন করা হয় না, কারণ এটা কিন্তু স্প্রেড করতে পারে, তাই না। তারপর হচ্ছে স্পেসিফিক ইনফেকশন, টিবি, লেপ্রোসি, এগুলোতে হচ্ছে যে ফাইব্রোটিক হয়ে যায়, মানে সেকটা ফাইব্রোটিক হয়ে যায় বা এত বেশি ফাইব্রোসিস হয় সারাউন্ডিং এরিয়াতে যে কিছুই আইডেন্টিফাই করা যায় না টিবি, লেপ্রোসিতে। এর জন্য আমরা এখানেও হচ্ছে কী করবো না, ডেক্রোসিস্টোরাইনোস্টমি করবো না। অ্যাট্রোফিক রাইনাইটিসে নেসাল মিউকোসাই থাকে না। আমরা যখন স্টেপস অফ ডিসিআর আমরা পড়বো তখন আমরা দেখবো যে নেসাল মিউকোসার সাথে লেক্রিমাল সেকের যে মিউকোসা এগুলার ফ্ল্যাপ তুলে দেন এগুলোকে সুচারিং করতে হয়। তাহলে নেসাল মিউকোসা যদি না থাকে তাহলে তো এই ফ্ল্যাপও তুলতে পারবো না, আচ্ছা সুচারিংও করতে পারবো না, তার মধ্যে পেসিসটা তো ঠিকমতোভাবে হচ্ছে না। তাহলে অ্যাট্রোফিক রাইনাইটিসও কিন্তু আমরা ডেক্রোসিস্টোরাইনোস্টমি করতে পারবো না। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কি, এটাতে হচ্ছে এখন আমরা করতে পারবো না ডিসিআর, বাট ট্রিটমেন্ট দিয়ে তারপরে আমরা করতে পারবো। যেমন অ্যাকুইড ডেক্রোসিস্টাইটিসে সেটা রিজলভ করার 1.5 মাস পরে আমরা হচ্ছে ডেক্রোসিস্টোরাইনোস্টমি করি। ল্যাক্রিমাল অ্যাবসেসটা ইনসিশন এবং ড্রেনেজ করে দেন অ্যান্টিবায়োটিক দিয়ে এটা রিজলভ করার পরে দেন হচ্ছে আমরা ডেক্রোসিস্টোরাইনোস্টমি করি। নেসাল পলিপ থাকলে ইএনটি সার্জনরা পলিপেক্টমি করে, পলিপেক্টমি করার পর আমরা ডিসিআর করি। কনজেনিটাল ডিসি আমরা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল করলে দেন ডিসিআর করি, আগেই করি না কিন্তু। গ্রস ডিএনএস থাকলে ডিএনএসের অপারেশন করার পরে ডিসিআর করি। এক্সট্রিম এইজের ক্ষেত্রে আমরা দেখবো তার কমপ্লায়েন্স আছে কিনা, তো কমপ্লায়েন্স না থাকলে দেন হচ্ছে আমরা এই ডিসিআর হচ্ছে আমরা করবো না, তাই না। তাহলে যেগুলোতে কন্ট্রা ইন্ডিকেশন আছে ডিসিআরের সেগুলোতে আমরা কি করব, তাইলে সেগুলোর ক্ষেত্রে আমরা ডিসিটি করব, মানে ডেক্রোসিস্টেক্টমি, মানে পুরো সেকটা আমরা কেটে ফেলে দিব। কেন আমরা সেকটা কেটে ফেলে দিব, কারণ ওই যে সেকটা কিন্তু একটা ইনফেক্টিভ ফোকা হিসেবে কাজ করে, সেখান থেকে কিন্তু অন্যান্য কমপ্লিকেশন ইনফেকশনটা স্প্রেড করতে পারে। সেই জন্য সেকটা কেটে দিব, তার ওয়াটারিং থাকবে, তবে এক্সট্রিম এজের কারণে এত বেশি তার হচ্ছে ডিস্টারবেন্স হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে কিন্তু তার ইনফেক্টিভ ফোকাইয়ার থাকবে না ডেক্রোসিস্টেক্টমি করে দিলে। তাহলে এটা হচ্ছে ডেক্রোসিস্টেক্টমির ক্রাইটেরিয়া। তো আমরা যদি বলি তো এটা বলবো যে ডিসিটির ক্ষেত্রে ইন্ডিকেশন হচ্ছে মার্কলি শ্রাঙ্কেন অ্যান্ড ফাইব্রোসড সেক, কিংবা কোনো স্পেসিফিক ইনফেকশন টিবি, সিফিলিস, লেপ্রোসি এগুলো যদি থাকে, টিউমার্স যদি থাকে, ক্রস নেসাল ডিজিজ লাইক অ্যাট্রোফিক রাইনাইটিস, এগুলো আমরা ইন্ডিকেশন হিসেবে বলতে পারি। মানে যেটা ডিসিআরের কন্ট্রা ইন্ডিকেশন এটা ডিসিটির ইন্ডিকেশন। ইনিশিয়াল ইনভেস্টিগেশন হিসেবে ব্লাড সুগার, বিটিসি, টিসিজি, এক্সরে, পিএনএস, এমবু, এটা আগে আমরা বলে ফেলছি। স্টেপস অফ ডিসিআর কিন্তু এত বেশি ধরে না, তারপরে হচ্ছে আমাদের জানার জন্য এটা পড়ে ফেলতে পারি। এখানে কিন্তু হচ্ছে একটা অস্টিয়াম যে ক্রিয়েট করা হয় এটার কিন্তু 15 মিলিমিটার এবং 10 মিলিমিটার সাইজের, এটা কিন্তু পরীক্ষাতে ধরে। তারপরে এই যে ফ্ল্যাপ তোলা হয়, ঠিক আছে, দুই পাশে দুইটা ফ্ল্যাপ, প্রিপারেশন অফ ফ্ল্যাপস অফ সেক, এটা লেক্রিমাল সেকের মিউকোসা, আরেকটা হচ্ছে নেসাল মিউকোসা, দুইটা ফ্ল্যাপ তুলে এটা এ শেপ ম্যানারে তোলা হয় এবং দেন হচ্ছে এটাকে সুচারিং এবং ক্লোজার করা হয়। তাহলে নেসাল মিউকোসা না থাকলে কিন্তু এখানে করা যাচ্ছে না অ্যাট্রোফিক রাইনাইটিসে, এটা কন্ট্রা ইন্ডিকেশন। ঠিক আছে, তাহলে স্টেপসগুলো ভালো মার্কসের জন্য আমরা মুখস্থ করে রাখতে পারি, তবে জেনারেলি কিন্তু জিজ্ঞেস করে না। কমপ্লিকেশন কী হতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা রিকারেন্টলি ধরে। পারঅপারেটিভ প্রাইমারি হিমারেজ ফ্রম কিউটিনিয়াস ব্লাড ভেসেল, অ্যাঙ্গুলার ভেইনটা হচ্ছে কীভাবে গঠিত হয়, সুপ্রাঅরবিটাল এবং সুপ্রাট্রোক্লিয়ার এই দুইটা ভেইন যোগ করে। তারপরে হচ্ছে ভাস্কুলার প্লেক্সাস অ্যারাউন্ড লেক্রিমাল সেক, এগুলো থেকে ব্লিডিং হয়, নেসাল মিউকোসা থেকে ব্লিডিং হয়। এটা পারতেই হবে যে কোন ভেসেল থেকে ব্লিডিং হয়। তো এটা একটা পারঅপারেটিভ কমপ্লিকেশন, প্রাইমারি হিমোরেজ। তো এটা হচ্ছে আমরা কীভাবে হচ্ছে ট্রিট করি সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদি হচ্ছে অ্যাঙ্গুলার ভেইন থেকে হচ্ছে ব্লিডিং হয়, তাহলে আমরা ভেইনটাকে লাইগেট করে দিব। পেরিওস্টাল ভেসেল যেটা আমরা বলতেছি হচ্ছে যে ভাস্কুলার প্লেক্সাস অ্যারাউন্ড লেক্রিমাল সেক, সেখানে যদি হচ্ছে ব্লিডিং হয়, হট কম্প্রেশন দিব। তারপর হচ্ছে যদি নেসাল মিউকোসাতে হচ্ছে ব্লিডিং হয়, তাহলে আমরা টাইট নেসাল প্যাক দিব উইথ জেসিকিন জেলি অ্যান্ড অ্যান্ট্রানালিন। তাহলে হচ্ছে আমরা কি বললাম, এখানে হচ্ছে যে ব্লিডিংগুলো আমরা বললাম এবং এটার ম্যানেজমেন্টও বললাম। পোস্ট অপারেটিভ কী কমপ্লিকেশন হতে পারে, আর্লি হতে পারে রিয়েকশনারি হিমোরেজ, সেকেন্ডারি হিমোরেজ, ওইগুলো হচ্ছে সার্জারিতে যেভাবে ম্যানেজ করে ওইভাবে আমরা বলবো। আর লেট হিসাবে হচ্ছে ফেইল ডিসিআর হতে পারে, কিউটেনিয়াস ক্যানিং বা কিলোয়েড হতে পারে, তবে মেনলি শুনতে চাই হচ্ছে ফেইল ডিসিআর। এবং ফেইল ডিসিআরটা কেন হয় সেটা কিন্তু জিজ্ঞেস করে। এটা হচ্ছে কমনলি যে তার প্রসিডিউরে ঝামেলা রয়েছে, মানে প্রসিডিউর ঠিকমতোভাবে হয় নাই, অস্টিয়াম ঠিকমতোভাবে সে ক্রিয়েট করতে পারে নাই, ঠিক আছে, এগুলোতে হচ্ছে ফেল ডিসিআর হতে পারে। এবং ফেল ডিসিআরের ট্রিটমেন্ট কি, ফেল ডিসিআরের ট্রিটমেন্ট হচ্ছে রিডিসিআর করা, মানে আবার ডিসিআর করবো। তো অনেক সময় দেখা যায় 3 মাস পরে 1 বছর পরে পেশেন্ট আসে আবার তার ক্রনিক ডিসি ডেভেলপ করছে, তার মানে তার ফেল ডিসিআর হয়েছে।
তো ডেক্রোসিস্টোরাইনোস্টমি যত ভালো অপারেশনই হোক 80 to 90% সাকসেসফুল, মানে বাকি 10 থেকে 20% তার হচ্ছে রিকারেন্স নিয়ে আসবেই। ঠিক আছে, তাই কাউন্সেলিং করতে হবে যে আপনার অপারেশন তো করে দিচ্ছি, বাট এটা কিন্তু রিকারেন্স হতে পারে। তখন হচ্ছে রিঅপারেশন উইথ সিলিকন টিউব ইন্টিউবেশন এটা বলতে হবে, মানে অপারেশন করে দিয়ে তাকে সিলিকন টিউবটা রাখতে হবে। কেন সিলিকন টিউবটা আমরা দিলাম? কারণ সিলিকন টিউব যদি ওইখানে দেই, মানে আপার অ্যান্ড লোয়ার পাংটাম দিয়ে সিলিকন টিউবটা হচ্ছে দেই, তারপর নাক দিয়ে বের করে দেন হচ্ছে একটা টেপ দিয়ে লাগিয়ে দিই। তো সিলিকন টিউব যদি থাকে এটা 3 মাস রাখি, থাকলেও তার একটা হচ্ছে চারপাশে গ্র্যানুলেশন টিস্যু জমা হয়ে এখানে একটা পার্মানেন্ট ট্রাক্ট ফর্ম হবে, দেন হচ্ছে তার এখানে ব্লক তেমন একটা থাকবে না। ঠিক আছে, 3 মাস পরে এই টিউবটা আমরা খুলে দেই এবং ক্যানালটা পারসিস্ট করে। তাই রিকারেন্স হলে এটাকে আমরা বলি ফেইল ডিসিআর। এমন কোনো আই স্পেশালিস্ট নাই যে ফেইল ডিসিআরের পেশেন্ট পায় নাই। ঠিক আছে, ফেইলারের কিন্তু আছে। প্রথমবার ডিসিআরে আমরা সিলিকন টিউব দিই না, কিন্তু এখন যেগুলো করি প্রথমেই ডিসিআরে ওই যে সিলিকন টিউবটা দিয়ে দিই টু ইনক্রিজ সাকসেস রেট, কেননা পেশেন্ট রিকারেন্স হলে আবার আসবে, এটা খুবই বিব্রতকর অবস্থা। ঠিক আছে, অপারেশন না করলে ক্রনিক ডিসিআর পেশেন্টের কমপ্লিকেশন হতে পারে, তাই না? এইটুকু ছিল হচ্ছে যে কমপ্লিকেশনস অফ ডিসিআর অপারেশন নিয়ে। ঠিক আছে, আমরা কোয়েশ্চেনগুলো ডেক্রোসিস্টোরাইনোস্টমি থেকে আমরা দেখব। ডিফাইন ডিসিআর বলে ফেলছি, ডিসিআরে কী করি। ঠিক আছে, অস্টিয়াম কেন ওইখানে কতটুকু, আমরা 15 মিলিমিটার ইন্টু 10 মিলিমিটার বলছি। এবং অস্টিয়াম কেন ওইখানে, কারণ ওইখানে হচ্ছে ওই লেভেলে কী হয়, তোমার ফান্ডাস অফ দ্য লেক্রিমাল স্যাক থাকে। হুইচ বুনস আর কাট, তাহলে আমরা বলে ফেলছি যে লেক্রিমাল বুনস এই কাটা যায় ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলার এথময়েডের কিছু অংশ। তারপর ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, কমপ্লিকেশন বলে ফেলছি। হিমোরেজ কই থেকে হয় বলে ফেলছি। ফেল ডিসিআরের কজ বলে ফেলছি। ট্রিটমেন্ট অফ ফেল ডিসিআর, সিলিকন টিউব ইন্টিউবেশন, রিডিসিআর উইথ সিলিকন টিউব ইন্টিউবেশন বলে ফেলছি। কন্ট্রাইন্ডিকেশন হলে কী করব, আমরা ডেক্রোসিস্টেক্টমি করব, ডিক্রোসিস্টেক্টমির ইন্ডিকেশন গুণা বলে ফেলছি। তারপর লেক্রিমাল অ্যাবসেস হলে কী করব, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করব, দেন অ্যান্টিবায়োটিক দিব। এটা যদি হচ্ছে ঠিকমতোভাবে হয়ে যায় তাইলে হচ্ছে আমরা ডিসিআর করে দিব। পেশেন্টকে ড্রেনেজ ইনসিশন দেওয়ার পর কী অ্যাডভাইস দিব, এটা কিন্তু হচ্ছে একটু কমেন্ট করে জানাবা, আমি পাই নাই। নেসাল পলিপার সিডিসি আছে, কী করব? প্রথমে আমরা হচ্ছে নেসাল পলিপটা ঠিক করব, যেটা ইএনটি অপারেশন মানে ইএনটি সার্জনরা করে। এরপরে যদি অ্যাকুইট ডিসিআর কতদিন পর ডিসিআর, আমরা আগে বলেছি 1.5 মাস পরে আমরা করব। অ্যাকুইট ডিসি হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার পর রিসলভ করলে। অ্যাট্রোফিক রাইনাইটিসে ডিসিআর কন্ট্রা ইন্ডিকেটেড কেন বলে ফেলছি। কেন সিলিকন টিউব কতদিন রাখবো, 3 মাস। কেন 3 মাস রাখবো, গ্রানুলেশন টিস্যু ফর্ম হয় সেখানে একটা পারসিস্টেন্ট ক্যানাল তৈরি করার জন্য। এরপর আমরা 14 নম্বরে দেখি যে কিছু 2টা কন্ডিশন করে দেওয়া আছে। নেসাল পলিপ প্লাস সিডিসি হলে কোনটা আগে করব? পলিপ অবশ্যই করব আগে। ক্যাটারেক্টার সিডিসি যদি হয় আগে আমরা সিডিসি করব, কারণ ইনফেক্টিভ ফোকাসটা আগে সে রিমুভ করব, দেন হচ্ছে ক্যাটারেক্ট সার্জারি করব। কর্নিয়াল আলসার এবং সিডিসি হলে আগে কর্নিয়াল আলসারের ট্রিটমেন্ট করে দেন সিডিসিটা করব, কারণ আমরা জানি যে ক্রনিক ডিসি থেকে হচ্ছে কর্নিয়াল আলসার হতে পারে। তো এটা একটু কনফিউজড আছে। ঠিক আছে, কর্নিয়াল আলসারটা আমরা প্রথমে করতে পারি। ঠিক আছে, তারপর যদি হচ্ছে সিডিসি, ক্যাটারেক্ট এবং গ্লুকোমা তিনটে একসাথে থাকে তাহলে আমরা প্রথমে হচ্ছে সিডিসিটা হচ্ছে প্রথমে ট্রিটমেন্ট করবো, তারপর ক্যাটারেক্ট গ্লুকোমা এক্সরেইংয়ে করতে পারি। সিডিসি এবং গ্লুকোমা যদি থাকে তাহলে হচ্ছে প্রথমে ইন্ট্রাঅকুলার মানে সিডিসিটা অবশ্যই আগে করব। ঠিক আছে, আর গ্লুকোমাতে আমরা ইন্ট্রাঅকুলার প্রেশার প্রথমে ল করে নিব। ল করব কি দিয়ে, ম্যানিটোল দিয়ে। তো এটুকু হচ্ছে যে ডেক্রোসিস্টোরাইনোস্টমি থেকে কোয়েশ্চেনগুলা। তো অ্যাকুইট ডিসি আমরা বুঝতেই পারবো তার অনেক বেশি পেইন থাকবে, সে কিন্তু হচ্ছে রিগার্জিটেশন টেস্টটা করতেই দিবে না, তাই না? তো অ্যাকুইটন ক্রনিক ডিসিটাই মেনলি নিয়ে আসে। তাইলে অ্যাকুইট ডিসির ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কী দিব? এক লাইনে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফলোড বাই সার্জারি আফটার 1 to 1.5 মান্থ, এটা হচ্ছে এক লাইনের ট্রিটমেন্ট। তার মানে অ্যাকুইট ডিসিতে যদি ট্রিটমেন্ট বলে যে এটা ডিসিআর কি করবা না, অবশ্যই করবো, বাট এটা হচ্ছে তার অ্যাকুইট কন্ডিশনটা কমার 1 থেকে 1.5 মাস পরে। তাহলে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা কী দিব? ইনফেকশন হলে তাকে ওরাল সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি। নাম্বার 1 চয়েস হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন, যেটা হচ্ছে যে স্টাফিলোকোকাসের বিরুদ্ধে হচ্ছে ভালো কাজ করে। এটা 500 মিলিগ্রাম 6 আওয়ার্সলি দিব, কিন্তু দিনে 4 বার হচ্ছে খাওয়াটা খুবই পেশেন্ট কমপ্লায়েন্স মানে এত বেশি ভালো হয় না, মানে 7 দিন খাবে তো 4 বার করে। সেজন্য আমরা অনেক সময় সেফেক্সিম বা সেফট্রাকশন দিয়ে দিই 12 আওয়ার্সলি, মানে দিনে 2 বার করে খাবে, সেটা খুবই ইজি, তাই না? এরপরে আমরা পেইন কমার জন্য ডাইক্লোফেনাক বা কিটোরুলাক এগুলো দিই, অ্যানাসিড সাথে অ্যান্টি আলসানেট অবশ্যই দিতে হবে। আর ব্রড স্পেকট্রাম টপিক্যাল আই ড্রপ আমরা দিয়ে থাকি, যেমন মক্সিফ্লক্সাসিন বেশি ইউজ হয়, লেভোফ্লক্সাসিনও ইউজ করা যায়। তারপর হট কম্প্রেশন আমরা দিব। ঠিক আছে, এটুকু হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট। এটা ট্রিটমেন্টটা হচ্ছে দেওয়ার পরে যদি কমে যায় তাহলে দেন হচ্ছে আমরা 1 থেকে 1.5 মাস বাদে আমরা ডিসিআর করে দিব। তো অ্যাকুইট ডিসিতে হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে অ্যাকুইট এবং ক্রনিক ডিসিআর হচ্ছে ডিফারেন্সটা। তো অ্যাকুইট ডিসিতে অবশ্যই পেইন থাকবে, ঠিক আছে, এবং সাথে তার ট্রিটমেন্টে আমরা অবশ্যই প্রথমে কনজারভেটিভ, তারপরে 1 থেকে 1.5 মাস বাদে হচ্ছে আমরা কী করব? ডিসিআর অপারেশন করব।
এখানে রিকার্জিটেশন টেস্টটা হচ্ছে করাই যাবে না, করতে দিবে না। তারপরে অ্যাকুইট কন্ডিশনে অনেক বেশি পেইন থাকবে, এখানেও মেটাডাইলাস থাকবে। তো ক্রনিক ডিসি থেকে এটাই ডিফারেন্স, এটাতে পেইন থাকে না, আর সাথে সাথে কিন্তু আমরা ডিসিআর করে দিব। অ্যাকুইটে কী কী অ্যান্টিবায়োটিক দেবো বলে ফেলছি, অ্যাকুইট ডিসিএর কতদিন পর ডিসিআর এটাও বলে ফেলছি। তো এটুকুই ছিল হচ্ছে ড্যাক্লোসিস্টাইটিস সম্বন্ধে আমার ডিসকাশন এবং সাথে রিলেটেড কোয়েশ্চেন। তো ধন্যবাদ সবাইকে।